আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি বায়োলজির টপিক ভিত্তিক সাজেশন সিরিজে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং আজকের এই ভিডিওটাতে তোমাদের এসএসসি বায়োলজির প্রথম অধ্যায় অর্থাৎ জীবন পাঠ এই পুরো অধ্যায়টা নিয়ে আলোচনা করব এবং এই সিরিজের আরও যে ভিডিওগুলো আসবে প্রত্যেকটা ভিডিওতে ইন্ডিভিজুয়াল যে অধ্যায়গুলো আছে প্রত্যেকটা অধ্যায়ের কি কি পড়তে হবে, কোথা থেকে এমসিকিউ বেশি আসে, অনুধাবন জ্ঞানমূলক এই প্রশ্নগুলা, এছাড়াও আরও যে গ ঘ প্রশ্ন আছে, সৃজনশীল প্রশ্ন কোথা থেকে হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো তার এই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটা এটা হচ্ছে প্রথম ভিডিও এবং আজকে আমরা প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে আছে তোমাদের মাহি ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো ফার্স্টে আমরা একটু দেখব যে এই যে বোর্ডে প্রত্যেকটা বোর্ড এখানে দেয়া আছে, এখন তো আর তোমাদের আলাদা বোর্ডে হবে না, সমন্বিত বোর্ডে হবে। তো তারপর একটু দেখে নাও যে কোন বোর্ডে কোন টপিকগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসতো। তো অ্যানালাইসিস করলে বুঝতে পারবা যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে এই যে এটা, এই প্রথম অধ্যায়ের তো টপিক কি অল্প, এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক, সবচেয়ে বেশি গুরুত্ব একটা টপিক যদি পড়তে যাও সেটা হবে জীবের শ্রেণীবিন্যাসের ধারণা। জীবের শ্রেণীবিন্যাসের ধারণা বলতে আমি বোঝাচ্ছি ওই যে মনেরা প্রতিষ্ঠা যে রাজ্যগুলো আছে ওই রাজ্যগুলা নিয়ে যে বিস্তারিত আলোচনা, অর্থাৎ ওই রাজ্যগুলোর বৈশিষ্ট্য, হ্যাঁ উদাহরণ, এই বিষয়গুলো নিয়ে তোমার একটু জানতে হবে। তো এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক। দেন দ্বিপদ নামকরণ থেকেও অল্প স্বল্প কিছু কোশ্চিন হয়, আর এরপরে হচ্ছে জীবের শ্রেণীবিন্যাসের পদ্ধতি, এখান থেকে একটু কম কোশ্চিন হয়। তাহলে আমরা সামনের দিকে গেলে বুঝতে পারবো যে কোথা থেকে কোশ্চিন হচ্ছে। তো আরও একটা টপিক আছে প্রশ্ন করার মতো, সেটা হচ্ছে ওই যে এই বায়োলজি প্রথম অধ্যায়টা শুরু করলে একদম শুরুর দিকে বিভিন্ন ধরনের বিজ্ঞান নিয়ে আলোচনা করা আছে না, যেমন ভ্রূণবিদ্যা, বিবর্তনবিদ্যা, হিস্টোলজি, এখান থেকে কিন্তু ক খ নম্বরের প্রশ্ন হয়, ক খ অথবা এমসিকিউতে কোশ্চিন হয়। তোমাকে বলতে পারে যে এন্ডোক্রাইনোলজিতে কি নিয়ে আলোচনা করা হয়। তো আমাদের বুঝতে হবে যে এন্ডোক্রাইন মানে কি, এন্ডোক্রাইন মানে হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে এন্ডোক্রাইনোলজিতে কি নিয়ে আলোচনা করা হয়, অন্তঃক্ষরা গ্রন্থি বা হরমোন নিয়ে আলোচনা করা হয়, কারণ অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন ক্ষরিত হয়। তাহলে হরমোন নিয়ে আলোচনা করা হয় কোথা থেকে, এন্ডোক্রাইন থেকে। আলোচনা করা হয় কোথায় থেকে, এন্ডোক্রাইনোলজিতে। বুঝছো? তাহলে এখানে এমসিকিউতে তো প্রশ্ন করতেই পারে, এখানে এই টপিকটা থেকে এমসিকিউ কোশ্চিন তোমাকে করবে। এখন এমসিকিউ কোশ্চিন এটা দুইভাবে করতে পারে, তোমাকে ডিরেক্ট বলে দিতে পারে যে এন্ডোক্রাইনোলজিতে কি নিয়ে আলোচনা করা হয়, অথবা তোমাকে ঘুরায় উল্টাভাবে প্রশ্ন করতে পারে যে হরমোন নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের কোন শাখায়, এভাবে তোমাকে কোশ্চিন করতে পারে। এমসিকিউর বিষয়টা গেল, তোমাকে ক নাম্বারে কোশ্চিন করতে পারে যে ভ্রূণবিদ্যা কাকে বলে, এভাবে বলতে পারে, অথবা সেম কোশ্চিনটা খ নাম্বারেও করতে পারে। ঠিক আছে? হ্যাঁ, তোমাকে খ নাম্বারে যদি সেম কোশ্চিনটা নাও করে, তোমাকে এখানে ক নাম্বারে কোশ্চিন করবে কাকে বলে, কাকে বলে। আর খ নাম্বারে কিভাবে কোশ্চিন করবে জানো, তোমাকে বলতে পারে যে এইটা, এই শাখাটা কেন ফলিত জীববিজ্ঞানের শাখা, বা এই শাখাটা কেন ভৌত জীববিজ্ঞানের শাখা, এই টাইপের কোশ্চিন তোমাকে খ নাম্বারে করবে। তো তোমার তার মানে কি, এখানে যতগুলা নাম আছে সবগুলার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যে নামগুলা সেটা তোমার একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো এটা নিয়ে আমার একটা ভিডিও আছে অলরেডি। হ্যাঁ, এখন আমি দেখাতে পারতেছি না কারণ ওই ট্যাবটা আমার ওপেন করা নাই। সেটা হচ্ছে বায়োলজি হটস্পট সিরিজ, এই টাইপের একটা নাম আছে। ঠিক আছে? ওই একটা ভিডিও তুমি দেখে নিতে পারো চাইলে, প্লেলিস্টে গেলে পেয়ে যাবা। আচ্ছা, তাহলে এই যে ভ্রূণবিদ্যা কাকে বলে, বিবর্তনবিদ্যা কি, হিস্টোলজি কি, এই টাইপের প্রশ্নগুলা তোমাকে ক নাম্বারে তোমাকে করবে। জীববিজ্ঞানের জনককে, অ্যারিস্টটল। আচ্ছা, ঠিক আছে, তাহলে ক নাম্বার গেল। এরপরে তোমাকে খ নাম্বার করবে যে এইভাবে ফলিত জীববিজ্ঞান কি, না এটাও ক নাম্বার। কিন্তু খ নাম্বার হচ্ছে ও এই যে অণুজীব বিজ্ঞানকে ফলিত শাখা বলা হয় কেন, এইভাবে তোমাকে খ নাম্বারের কোশ্চেনগুলো করতে পারে। তাহলে এখানে সবকিছু দেয়া আছে। এরপরে দেখো ভাইরাস, এটা কি কোষ আছে নাকি অকোষীয় বলো তো। ভাইরাস হচ্ছে, ভাইরাসের কিন্তু কোনো কোষ নাই। তোমার কাছে মনে হতে পারে যে হ্যাঁ, সবকিছুরই তো কোষ থাকে, কিন্তু ভাইরাসের কোনো কোষ থাকে না। ঠিক আছে? সো ভাইরাস তাহলে কি, ভাইরাস হচ্ছে অকোষীয় একটা, অকোষীয় একটা বস্তু বলা যায়, কারণ এটা সম্পূর্ণ জীবিতও না। ভাইরাসের কিন্তু প্রাণ নাই, কিন্তু ভাইরাস যখন আমাদের দেহে বা কোনো একটা প্রাণীর দেহে আসে তখন তার দেহের মধ্যে প্রাণের সঞ্চার হয়। বুঝছো? তাহলে ভাইরাস জীব নাকি জড়, ভাইরাস কোনো সময় জ্বরের মতো আচরণ করবে যখন বাইরের পরিবেশে থাকবে,
ভাইরাস জীবের মতো আচরণ করবে যখন কোন একটা প্রাণীদেহের ভেতরে থাকবে, বুঝছো? এবং ভাইরাস গঠিত হয় অন অ্যান্ড অনলি দুইটা উপাদান দ্বারা, একটা হচ্ছে প্রোটিন অ্যান্ড নিউক্লিক অ্যাসিড। তো প্রোটিন অ্যান্ড নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে এটা গঠিত, বুঝছো? আচ্ছা, এই যে প্রোক্যারিওটা ইউক্যারিওটার মধ্যে পার্থক্য, প্রো মানে কি? প্রো মানে হচ্ছে আদি, ইউ মানে কি? ভালো। তাহলে প্রোক্যারিওটা মানে হচ্ছে আদিকোষী, ইউক্যারিওটা মানে হচ্ছে প্রকৃত কোষী। তাহলে এদের নিউক্লিয়াসটা সুগঠিত নয়, ওদের সুগঠিত। এদের মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলগি বডি, কোনো ধরনের অঙ্গাণু থাকে না। অনলি কি থাকে? রাইবোজোম থাকে। আর ওদের সব কিছুই থাকে, বুঝছো? তাহলে দেখো দুইটা করে পার্থক্য আমাদের হয়ে গেল। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে নিই। আচ্ছা, এরপরে আসি। দেখো আরো একটা প্রশ্ন করছে এখানে যে জীববিজ্ঞানকে কেন ভৌত ও ফলিত জীববিজ্ঞান ফলিত শাখায় বিভক্ত করা হয়? সবকিছু অ্যান্সার দেয়া আছে, ঠিক আছে? এই কারণে আমি আর পড়ায় দিচ্ছি না। এরপরে আসি। আচ্ছা, এই পিডিএফটা তুমি আসলে পাবা কোথায়? পাবা হচ্ছে এই যে ভিডিওটা তুমি দেখতেছো, এই ভিডিওর জাস্ট ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে যাও, ওখানে লিঙ্কটা দেয়া থাকবে। ওকে, আচ্ছা। এরপর দেখো জীবের শ্রেণীবিন্যাসের ধারণা, এখান থেকে এমসিকিউ সবচেয়ে বেশি হবে, সিকিউটাও এইখান থেকে আসলে আসবে, ঠিক আছে? তো এই পার্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের মধ্যে। তো এটা আর আলাদাভাবে বলার কিছু নাই, কারণ তোমরা জানোই যে কোন পার্টটা বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে এইখানে কি টাইপের প্রশ্ন আসতে পারে? আচ্ছা আচ্ছা, এটা না, সরি, এটা হচ্ছে ওই আগের পার্টটাই, ঠিক আছে? ওই যে হিস্টোলজি, ফলিত জীববিজ্ঞানের শাখা। আমরা এর পরের পার্টটাতে যাই, এরপরে যাই আমরা, ঠিক আছে? এই যে এই অংশটুকু, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখো নিচের কোনটি দেহে মাইসিলিয়াম দ্বারা গঠিত? মাইসিলিয়াম কোথায় থাকে? ছত্রাকে থাকে, তাই কিনা? ছত্রাকের দেহটাকে বলা হচ্ছে মাইসিলিয়াম। আচ্ছা, তোমাকে আরেকটা কোশ্চিন করি, বলো তো, ছত্রাক তো তোমরা চেনো, রাইট? এই যে এটা হচ্ছে ছত্রাক, এটা হচ্ছে ছত্রাক। ছত্রাকের কিছু অংশ আবার মাটির নিচে থাকে, রাইট? তাহলে বলো তো ছত্রাকের দেহ কোনটা? তোমাদের সবার কাছে মনে হবে যে ভাইয়া এটাই তো দেহ, ছত্রাক তো দেখছি, এটাই তো দেহ, গাছের মতো। কিন্তু ছত্রাকের দেহ আসলে এই যে এটা নিচের যে অংশটুকু মূলের মতো দেখতে, এবং এটা হচ্ছে মাইসিলিয়াম, বুঝছো? তাহলে এটাকে বলা হচ্ছে কি? ছত্রাকের দৈহিক অংশকে বলা হচ্ছে মাইসিলিয়াম, রাইট? আচ্ছা, তাহলে উপরের এই অংশটুকু কি? এই অংশটুকু হচ্ছে জননাঙ্গ। ছত্রাক জনন করবে কি দ্বারা? যেমন উদ্ভিদের কি থাকে? জননাঙ্গ হচ্ছে ফুল। ছত্রাকের তো ফুল নাই, ছত্রাকের আছে কি? এই যে উপরের এটা ছাতার মতো দেখতে যেটা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে জননাঙ্গ, আর নিচেরটা হচ্ছে ছত্রাকের মাইসিলিয়াম বা ছত্রাকের দেহ। আচ্ছা, এরপর দেখো প্রশ্নটা কি বলছে, কোনটি মামালিয়া শ্রেণীর অন্তর্গত? বিড়াল। আমরা জানি মামালিয়া মানে কি, এই মিনিংগুলা তোমার জানতে হবে, বুঝছো? শুধু মুখস্থ করলে হবে না, মিনিংগুলা সম্পর্কে তোমার একটু ধারণা থাকতে হবে। কোনটার মিনিং কি? মামালিয়া মানে কি? অ্যাভেস মানে কি? এই বিষয়গুলো যখন তুমি জানবা তখন তুমি এমনিতেই বুঝতে পারো। আচ্ছা, তুমি কি জানো না যে বিড়াল মামালিয়া মানে হচ্ছে স্তন্যপায়ী প্রাণী? এটা যদি তুমি জানো, তাহলে এই অপশনগুলোর মধ্যে স্তনপান করে কারা? মানুষ করে, বিড়াল করে, তাই না? এই যে উট পাখি আছে, উট পাখি তো করে না। কবুতর জীবনে দেখছো? কুমির স্তনপান করে না, করে কি? বিড়াল। আচ্ছা, এরপরে ডায়াটম কোন রাজ্যের জীব? তো ডায়াটম মনেরা রাজ্যের জীব হচ্ছে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া। এরপরে তো প্রতিষ্ঠা, তাই না? তাহলে প্রতিষ্ঠা রাজ্যের মধ্যে আছে এই যে ডায়াটম, তারপর হচ্ছে শৈবাল, এগুলা। কোষপ্রাচীর কাইটিন দ্বারা তৈরি কার? কোষপ্রাচীর সেলুলোজ বললে সেটা হচ্ছে প্ল্যান্টি, মানে উদ্ভিদের। আর কোষপ্রাচীর যখন বলবে কাইটিন, কাইটিন হচ্ছে ছত্রাকের। তাহলে ছত্রাক কোন রাজ্য? আচ্ছা, এখানে হচ্ছে পেনিসিলিয়াম, ছত্রাকের নামটাই দেয়া আছে। তাহলে ছত্রাকের নাম হচ্ছে পেনিসিলিয়াম নামক ছত্রাক। এখানে যদি ইস্ট বলতো তাহলে সেটাই হইতো। এখানে যদি বলতো অ্যাগারিকাস, এখানে যদি বলতো অ্যাগারিকাস তাহলে সেটাই হইতো। এখানে যদি বলতো মাশরুম, সেটাই হইতো অ্যান্সার। বুঝছো কিনা? তাহলে তাহলে এই টাইপের প্রশ্ন করলে ঘাবড়াবা না, ঠিক আছে? এই যে উদাহরণগুলো তোমার জানতে হবে, উদাহরণগুলো তোমার জানতে হবে। এইখান থেকে আসলে তোমার কি কি জানতে হবে? চিত্রগুলো মাস্ট ভাই। অনেকে কি করে জানো? সব মুখস্থ করে ফেলছো। তুমি হচ্ছে মনেরা, প্রতিষ্ঠা, ফানজাই, কোন রাজ্যের কোনো কিছুই বাদ দাও না, সব তুমি মুখস্থ করে ফেলছো, সব বৈশিষ্ট্য তুমি হুবহু লিখতে পারো। কিন্তু তুমি একটা কাজ করো নাই, সেটা হচ্ছে তুমি চিত্র দেখো নাই। মানে চিত্র আঁকানো শিখতে বলতেছি না,
হ্যাঁ, চিত্র জাস্ট দেখবা। তুমি কি করবা? চিত্র জাস্ট দেখবা, তোমার আঁকাইতে হবে না, চিত্র আঁকানো শিখতে হবে না এই অধ্যায় থেকে। তুমি যা চিত্রগুলা দেখা মাথায় রাখবা, এইটা হচ্ছে পেনিসিলিয়াম, এটা হচ্ছে ডায়াটম, হ্যাঁ, এটা হচ্ছে ব্যাকটেরিয়া। এই চিত্রগুলো তোমার মাথায় রাখবা। কেন রাখবা জানো? কারণ এই অধ্যায় থেকে প্রশ্নটা তোমার সিকিউ যখন করবে তখন উদ্দীপকে চিত্র দিয়ে দিবে। এখন উদ্দীপক দেখে তুমি যদি নাই বুঝতে পারো যে এটা কিসের চিত্র, তুমি কি অ্যান্সার করবে বলো তো? তুমি সব পারো। হ্যাঁ, তোমাকে যখন বলা হচ্ছে ফানজাই রাজ্য, তুমি লিখে দিচ্ছ হ্যাঁ ফানজাই রাজ্যের এই যে 10টা বৈশিষ্ট্য। কিন্তু চিত্র দিয়ে দিল, চিত্র দিয়ে বলল যে এই চিত্রের রাজ্যের বৈশিষ্ট্যগুলো লেখো। এখন চিত্রই তুমি চিনলা না, তাহলে কেমনে হবে? ঠিক আছে, তো চিত্রগুলা জাস্ট দেখে রাখবা যে কোনটা আসলে কি। ঠিক আছে, আচ্ছা, এরপরে যদি যাই, নিচের কোনটি আর্কিগোনিয়াম? আর্কিগোনিয়েট হচ্ছে, এটা নতুন বইয়ে মেবি নাই। আর্কিগোনিয়াম হচ্ছে উদ্ভিদের একটা বৈশিষ্ট্য। স্পেসিফিকভাবে বললে আদি যে উদ্ভিদগুলো আছে, যেমন নগ্নবীজ উদ্ভিদ, এই নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে এই আর্কিগোনিয়াম। বুঝছো? আবৃতবীজ উদ্ভিদের না। যদি এখানে বলা আছে আর্টোকার্পাস, এটা আসলে আর্টোকার্পাস হেটারোফিলাসের বৈশিষ্ট্য না, মানে হচ্ছে কাঁঠাল গাছের বৈশিষ্ট্য না। তারপর তোমাদের বইয়ে যেহেতু আগে ছিল, এটা তোমার অ্যান্সার করতে হবে। তাহলে যে কোনো গাছের নাম দিয়ে দিলে সেটা কি? সেটা হচ্ছে আর্কিগোনিয়েট তার আছে। আর্কিগোনিয়েট মানে কি? এটা হচ্ছে স্ত্রী প্রজননাঙ্গ। আর্কিগোনিয়েট, আর্কিগোনিয়াম হচ্ছে একটা স্ত্রী স্ত্রী জননাঙ্গ, স্ত্রী জনন জনন অঙ্গ। এই কথাটা ভাইয়া মাথায় রাখতে হবে। ঠিক আছে, মানুষকে কেন হেটারোট্রফিক বলা হয়, এই প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানতে হবে। সবচেয়ে ভালো কথা কি জানো? বায়োলজিতে তুমি যদি ভালো করতে চাও, বায়োলজির মিনিংগুলা তোমার বুঝতে হয়, খালি মুখস্থ করলে হয় না যে আচ্ছা হেটারোট্রফিক বলছে তার মানে কোষে প্লাস্টিড অনুপস্থিত। ঠিক আছে, হেটারোট্রফিক বলছে মানে কি? প্লাস্টিড অনুপস্থিত। এটা তুমি মুখস্থ করে নিলা এবং ভাবতেছো যে পরীক্ষায় গিয়ে তুমি জাস্ট এগুলো হচ্ছে দেখে দেখে অ্যান্সার করে ফেলবা। ঠিক আছে, কিন্তু তোমাকে যদি কোশ্চিনটা হালকা একটু ঘুরায় দেয় তুমি পারবা না। কেন পারবা না জানো? এখানে তোমার বুঝতে হবে যে নামের মধ্যে হচ্ছে ট্রফ। ট্রফ মানে কি জানো? ট্রফ মানে হচ্ছে খাদ্য, খাদ্য। হেটারো মানে হচ্ছে আলাদা। যদি বলতো অটোট্রফ, 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 এখানে ট্রফ মানে হচ্ছে খাদ্য, অটো মানে হচ্ছে নিজে, নিজে। তাহলে অটোট্রফ মানে কি? যে নিজেই নিজের খাদ্য তৈরি করতে পারে, যে নিজেই নিজের খাদ্য তৈরি করতে পারে। যেমন উদ্ভিদ হচ্ছে একটা অটোট্রফ। কেন? কারণ উদ্ভিদের প্লাস্টিড আছে। তাহলে মানুষ হেটারোট্রফ, হেটারো মানে হচ্ছে আলাদা। তাহলে মানুষের কি করতে হয়? খাদ্যের জন্য মানুষ কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে? অনেকে বলবো যে পারে। কিভাবে পারে? যে মানুষ তো হচ্ছে নিজের খাদ্য তো নিজেই রান্নাঘরে রান্না করে। ওই রান্না না। নিজের ওই রান্না যে খাদ্যটা করতেছো সেটা তো তুমি অন্য কোথাও থেকে পাইছো, তাই না? তুমি মাংস খাইলে, মুরগি খাইলে মুরগি থেকে সেই খাবারটা পাচ্ছ। তুমি যদি সবজি খাও সেটা গাছ থেকে পাচ্ছ। ফল খাইলে তুমি হচ্ছে গাছ থেকেই পাচ্ছ। তাহলে হেটারো মানে হচ্ছে আলাদা। খাদ্যের জন্য তোমার আলাদা কারো উপর নির্ভর করতে হচ্ছে, এটা হচ্ছে হেটারোট্রফ। এখন কেন আলাদা কারো উপর নির্ভর করতে হচ্ছে? কারণ তোমার প্লাস্টিক নাই। প্লাস্টিক থাকলে তুমি খাদ্য তৈরি করতে পারতা। তাহলে ঘ নম্বরটা অ্যান্সার, কোষে প্লাস্টিড অনুপস্থিত, তাই তো তোমার হচ্ছে আলাদা খাদ্যের উপর নির্ভর করতে হচ্ছে। এখন তুমি এটা মুখস্থ করে গেলা, কিন্তু পরীক্ষায় গিয়ে দেখলা যে প্লাস্টিড নিয়ে কোনো অপশানই নাই। তোমাকে এখানে অপশান দিচ্ছে যে হেটারোট্রফ কেন বলা হচ্ছে? কারণ নিজে খাদ্য তৈরি করতে পারে না, নিজে খাদ্য তৈরি করতে পারে না, তাই হেটারোট্রফ বলা হচ্ছে। এটাও তো সঠিক ভাইয়া। হেটারোট্রফ কেন? কারণ নিজে খাদ্য তৈরি করতে পারতেছে না, অন্যের উপর নির্ভর করতে হচ্ছে। এখন তুমি এইটা দেখলে তখন তুমি ঘাবড়ায় যাবা যদি না তুমি হেটারোট্রফ এটার মিনিংটা কি, মিনিংটা জানো। তো সবচেয়ে ভালো কথা হচ্ছে যে আমি এই টপিকগুলা, এই প্রত্যেকটা টপিক ধরে ধরে হেটারোট্রফ মানে কি, এন্ডোক্রাইন মানে কি, এই প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদের যে একাডেমিক কোর্সটা আছে হালকেনস্টাইনের, আচ্ছা আমার কাছে ওপেন করা নাই, ওপেন করা থাকলে আমি তোমাদেরকে সহজে দেখাতে পারতাম এখন। তোমরা তো জানো এই ভিডিওটা কোথা থেকে দেখতেছো, হয়তো হালকেনস্টাইনের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো, তাই না? তো হালকেনস্টাইনের যে একাডেমিক টু অ্যাডমিশন, সরি একাডেমিক টু অ্যাডমিশন তো না, কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম যেটা আছে তোমাদের ক্লাস 9-10-এর, সেখানে তুমি এনরোল থাকতে পারো। এই প্রত্যেকটা টপিক আমি ধরে ধরে বুঝিয়েছি। তুমি যদি নাও বুঝতে চাও, নাও যদি ভর্তি হতে চাও, তারপরেও তোমার হাতে একটা অপশন আছে, আমি তোমাদেরকে একটু দেখাই দিই। তোমার ভর্তি হতে হবে না ক্লাসে, ঠিক আছে?
আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাই। তুমি জাস্ট হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল আছে না, এই চ্যানেলে আসবা। এখানে সব ক্লাস আমার ফ্রিতে দেয়া আছে, সব ক্লাস না, কিছু অধ্যায় দেয়া আছে, ঠিক আছে? তো এই প্রথম অধ্যায়টা তুমি এখান থেকে ফ্রিতেই করতে পারবা। আচ্ছা, এই যে যে কথাটা বলতেছিলাম যে বায়োলজি কোশ্চিন হটস্পট, এই সিরিজের 5টা ভিডিও আছে, এই ভিডিওগুলো একটু দেখো। হ্যাঁ, এখানে হচ্ছে আমি আলোচনা করেছি, একদম বই থেকে দেখিয়ে দিয়েছি যে কোন টপিকগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ, কোথা থেকে কোশ্চিন হয়, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো জীবকোষ ও টিস্যু, এই যে নবম দশম শ্রেণীর যে বিজ্ঞান একাডেমিক বেসিক টু প্রো, এই ক্লাসটাতে তুমি যদি যাও, এখানে গেলে দুইটা অধ্যায় তুমি পাবা, দুইটা অধ্যায় পাবা। একটা হচ্ছে প্রথম অধ্যায়, এই যে জীবন পাঠ, এই পুরা ভিডিও আড়াই ঘন্টার একটা ভিডিও, এই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? এখানে প্রত্যেকটা বিষয় খুব ডিটেলসে আলোচনা করেছি। এবং বিশ্বাস করো ভাইয়া, এই একটা ভিডিও তুমি যদি একবার দেখে নাও, আমার মনে হয় না যে তোমার এই প্রথম অধ্যায় এবং এই যে এখানে 5টা ভিডিও আছে আরো দ্বিতীয় অধ্যায়ের ওপর, এই 5টা ভিডিও যদি তুমি একবার দেখে নাও, আমার মনে হয় না এই প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে তোমাকে কেউ আটকাইতে পারবে, ঠিক আছে? তো এই ক্লাসগুলো করে ফেলো। আচ্ছা, এরপরে দেখো প্রশ্ন কি টাইপের হতে পারে। আমরা সামনের দিকে যাই, আমরা তো বুঝলাম এখান থেকে প্রশ্নটা কেমন হবে। আমরা একটু সৃজনশীল দেখি, এখান থেকে সৃজনশীল কেমনে করতে পারে। ঠিক আছে, আমরা সৃজনশীলে যাই। দেখো কি বলছে, এক্স ওয়াই জেড 3টা জীব দেওয়া আছে। এগুলো তোমাকে প্রশ্ন করবে যে পাউরুটিতে সৃষ্ট অণুজীব, এককোষী শৈবাল, দেন নতুন প্রজাতির ধান। তো তোমাকে বলে দিচ্ছে না যে এক্স ওয়াই জেড কোন রাজ্য, তোমাকে ছোট্ট একটি হিন্ট দিয়ে দিবে এবং সেটার মাধ্যমে তোমার খুঁজে বের করতে হবে যে এটা কোন রাজ্যের অন্তর্গত। তারপরে তোমাকে কোশ্চিন করবে যে এই রাজ্যের বৈশিষ্ট্যটা লিখো। অথবা এই প্রশ্নটা খুবই কমন, এই প্রশ্নটা খুবই কমন, এক্স ওয়াই থেকে উন্নত কেন, এই প্রশ্নটা খুবই কমন, ঠিক আছে? তাহলে কে কার থেকে উন্নত, কে কার থেকে থেকে উন্নত, এই টাইপের প্রশ্ন তোমার পারতে হবে, কারণ এই টাইপের প্রশ্ন আসে। এরপরে কি টাইপের প্রশ্ন তোমাকে করতে পারে দেখে আমি তোমাদের, দেখো এখানে সব টাইপের কোশ্চিন আছে। এই কোশ্চিনগুলো যদি করো ইনশাল্লাহ এগুলো তোমার জন্য এনাফ হবে। অরাইজা সাটিভা, নষ্ট ক্যান আমিবা, 3টা নাম দেয়া আছে, তার মানে উদাহরণ দেয়া আছে। তার মানে তোমাকে ওই এক্স ওয়াই জেড একটা টাইপ হলো, এরপর তোমাকে সরাসরি উদাহরণটাই দেয়া আছে, সরাসরি উদাহরণটাই দেয়া আছে। তাহলে ফার্স্টের কোশ্চিনটা ছিল সামান্য একটু হিন্ট দেওয়া আছে, পরের কোশ্চিনটা হচ্ছে তোমাকে উদাহরণটাই দিয়ে দিছে। তাহলে অরাইজা স্যাটিভা, নষ্ট ক্যামিবা। এবার গ নম্বর প্রশ্ন করছে যে প্রথম জীবটি কোন রাজ্যের অন্তর্গত। তাহলে অরাইজা স্যাটিভা প্লান্টি রাজ্যের অন্তর্গত, প্লান্টি রাজ্যের সকল বৈশিষ্ট্য অরাইজা স্যাটিভার সাথে মিলে যায়, এই কথাটি লিখে দিবা, শেষ। নষ্ট কামিবা, তাহলে উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় এবং তৃতীয় জীবটি একই রাজ্যের অন্তর্ভুক্ত নয় কেন। তাহলে দুইটা রাজ্যের বৈশিষ্ট্য সম্পর্কে তোমার লিখতে হবে, নষ্টকের বৈশিষ্ট্য কি, আমিবার বৈশিষ্ট্য কি। যেহেতু দুইটা বৈশিষ্ট্য মেলে না, দুইটা জীবের বৈশিষ্ট্য আলাদা, এই কারণে দুইটা আলাদা শ্রেণীর অন্তর্ভুক্ত, বুঝছো কিনা? ওকে, এরপরে যাই, এরপরে যাই। এই যে চিত্র বলছি না, উদ্দীপক আরেক রকমের হতে পারে, সেটা হচ্ছে চিত্র দিয়ে দিবে। তাহলে চিত্র কি, যে আমিবা, তারপরে নষ্ট, গাছ, ঠিক আছে? তাহলে উদ্দীপকে এই জীবটি কোন রাজ্যের অন্তর্গত, হ্যাঁ কোন রাজ্যের অন্তর্গত, এটা তো আমরা দেখলাম, এই টাইপের একটা কোশ্চিন। এরপরে উদ্দীপকে ওয়াই জেড এর মধ্যে কোনটা উন্নত, অবশ্যই প্লান্টটি উন্নত, তাই কিনা? তাহলে দুইটা রাজ্যের বৈশিষ্ট্য লিখে কে কার থেকে উন্নত, এই টাইপের প্রশ্ন তুমি এখন করে দিবা, ঠিক আছে? তাহলে এই টাইপের কোশ্চিন, আমি জাস্ট কোশ্চিনের টাইপগুলো দেখাচ্ছি। এই যে দেখো কে কার থেকে উন্নত, এই প্রশ্নটা হবেই ভাই, হবেই। এরপরে দেখো এক্স রাজ্যের বৈশিষ্ট্য, তাহলে দেখো এখন আমরা মোটামুটি প্রশ্ন সম্পর্কে একটা ধারণা পাইলাম। এই টাইপের প্রশ্ন এখন বারবার তোমাকে করবে। এই যে এ জীব, এটা হচ্ছে হোমোসাপিয়েন্স, তাহলে এখানে বৈজ্ঞানিক নাম দিয়ে দিচ্ছে, ঠিক আছে? সো বৈজ্ঞানিক নামগুলো তোমার জানতে হবে, এই অধ্যায়ের শেষের দিকে বৈজ্ঞানিক নাম আছে, ঠিক আছে? তো বৈজ্ঞানিক নামগুলো শিখে নিবা, এভাবে তোমাকে কোশ্চিন করবে। আচ্ছা, তারপরে এই যে আবারও চিত্র দিয়ে, তার মানে কি চিত্র তোমার শিখতেই হবে, যাই করো চিত্র তোমার জানতেই হবে ভাইয়া। তাহলে আমরা বুঝে নিলাম যে প্রশ্ন কি টাইপের হতে পারে। প্রশ্ন মেইনলি এই 3 টাইপেরই হয়, যে এক্স ওয়াই জেড দ্বারা, অথবা সরাসরি দিয়ে দিল, অথবা চিত্র দিল, এই যে চিত্র দিয়ে দিছে, দেখছো? তাহলে এখানে অনেক প্র্যাকটিস আছে, অনেক, এগুলোই যদি করো এটাই তোমার জন্য এনাফ, এটাই তোমার জন্য এনাফ হবে ভাইয়া, ঠিক আছে? ওকে, তো এটা তো কালো স্লাইড।
তোমাদেরকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সাদা স্লাইডটা প্রোভাইড করার জন্য, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, অথবা তোমরা যদি কেউ প্রিন্ট করতে চাও, প্রিন্ট যাতে সহজেই করতে পারো। আচ্ছা, তাহলে এখানে অনেক সৃজনশীল আছে, এগুলোই জাস্ট তুমি যদি ভালো করে পড়ো, এটা তোমার জন্য এনাফ। এরপরে নামকরণ থেকে কিছু প্রশ্ন আমরা একটু দেখতে পারি। নামকরণ, সামনের দিকে একটু যাই, নিশ্চয়ই এখানে নামকরণ আছে। আচ্ছা, এটা কোন টপিক? এটা হচ্ছে দ্বিপদ নামকরণের ধারণা। তো দ্বিপদ নামকরণের 7 থেকে 8টা পয়েন্ট তোমার ভাইয়া মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? দ্বিপদ নামকরণ, কারণ সৃজনশীল যদি খুব বেশি আসে না, দেখতেছই তো, ওই টপিক থেকে সবচেয়ে বেশি কোশ্চেন। কিন্তু যদি চলে আসে 7 থেকে 8টা পয়েন্ট কিন্তু তোমার জানা থাকলে তুমি ইজিলি লিখে দিতে পারবা। তো 7 থেকে 8টা পয়েন্ট আমি বলবো যে বারবার পড়ে তুমি মাথায় ঠোঁটস্থ করে ফেলো, মাথায় নিয়ে রাখো, তুমি যাতে পরীক্ষায় খুব সুন্দর মতো লিখতে পারো, ঠিক আছে? তাহলে এই যে এখানে বলছে যে প্রথম এমসিকিউটা দেখো, বিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার কর্তৃক আবিষ্কৃত ব্যাঙের নাম কি? সো সাজিদ আলী হাওলাদার তোমাকে এইভাবে প্রশ্ন করতে পারে যে জাকেরানা ঢাকা, এটা কে নামকরণ করেছে? তো জাকির হোসেন তোমাকে দিয়ে দিতে পারে, কিন্তু আসলে জাকির হোসেন না, নামকরণ করছে সাজিদ আলী হাওলাদার। কার নাম অনুসারে? সেটা হচ্ছে জাকির হোসেনের নাম অনুসারে। ওকে, আচ্ছা, তাহলে গোল আলুর বৈজ্ঞানিক নাম কি? বৈজ্ঞানিক নামগুলো তোমার জানতে হবে। এরপরে দেখো, এই লিনিয়াসের যে গ্রন্থটা ছিল, বইটা ছিল, সেই বইটার নাম কি? স্পেসিস প্ল্যান্টেরাম। পেঁয়াজের বৈজ্ঞানিক নাম কি? পেঁয়াজের বৈজ্ঞানিক নাম হচ্ছে এই যে অ্যালিয়াম কেপা। এখানে ভুল দেয়া আছে, এটা না ভাইয়া, অ্যালিয়াম কেপা। দু একটা ভুল থাকতে পারে, এটা একটু দেখে নিও। উদ্ভিদ বিজ্ঞানের জনককে? থিওপ্রাস্টাস। তাহলে এই সিস্টেমে নেচার বইটার রচয়িতাকে? সেটাও কিন্তু থিওফ্রাস্টাস, এটা একটু মাথায় রেখো। তাহলে এই থিওফ্রাস্টাস ইনি কি বলতো? উদ্ভিদ বিজ্ঞানের জনক, ইনি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের জনক। অ্যাপিস ইন্ডিকা মৌমাছির বৈজ্ঞানিক নাম। তারপরে বুফো মেলানোস্টিকটাস, এটা হচ্ছে কোনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম। গোল আলুর বৈজ্ঞানিক নাম কি? সোলানুম টিউবারোসুম। হ্যাঁ, তাহলে বৈজ্ঞানিক নাম থেকে কোশ্চিন আসতেছে, তার মানে কি দ্বিপদ নামকরণ থেকে এমসিকিউ করার জায়গাটা কম। তোমাকে যদি এমসিকিউ করে দ্বিপদ নামকরণ থেকে, তাহলে বৈজ্ঞানিক নামটাই এমসিকিউ করে ফেলতেছে। তার মানে কি বৈজ্ঞানিক নামগুলো তোমার মুখস্থ থাকতে হবে, যাতে তুমি অ্যান্সারগুলো করতে পারো। এরপরে এখান থেকে প্রশ্নটা কি করছে, জেড এর নামকরণে তুমি কি ভূমিকা পালন করবা? তাহলে জেড এর নামকরণ নামকরণ করার জন্য, অর্থাৎ নতুন প্রজাতির একটা ধান আসছে, সেই ধানটা তুমি আবিষ্কার করলা ধরে নাও, এখন তুমি কিভাবে নামকরণ করবা? তুমি ল্যাটিন ভাষা ইউজ করবা, হ্যাঁ, তুমি হচ্ছে প্রথম অক্ষরটা বড় রাখবা, বাকি সবগুলো ছোট রাখবা, তারপর লিখলে তুমি যদি হাতে লিখো তাহলে নিচে আলাদা আলাদা ভাবে দাগ দিবা। এই টাইপের যে নিয়ম কানুনগুলো আছে, 7 থেকে 8টা পয়েন্ট তুমি হচ্ছে এখানে লিখবা। ওকে, আচ্ছা, এই যে নামকরণ, নামকরণ থেকে একই রকম প্রশ্ন যে তুমি কিভাবে নামকরণ করবা, তো এটা একটা প্রশ্ন বললেই সবগুলা হয়ে যায়। ওকে, নামকরণ থেকে এই এক টাইপেরই কোশ্চিন হতে পারে তোমার কাছে। আচ্ছা, তারপরে মানুষের যে শ্রেণীবিন্যাসের পদ্ধতি, এটা তোমার একটু জানা থাকতে হবে। এখান থেকে খুব বেশি কোশ্চিন হয় আমি বলবো না, কিন্তু হয়তো, তাই না? তো ওই যে মানুষের শ্রেণীবিন্যাসের যে পদ্ধতি, মানুষ কি অ্যানিমেলিয়া রাজ্য, ওই যে জগৎ পর্ব শ্রেণী বর্গ গোত্র গণপ্রজাতি, ঠিক আছে, গণপ্রজাতি হোমো সাপিয়েন্স, তারপর হোমিনিডা আছে, তারপরে মামালিয়া আছে, শ্রেণীটা কি? মামালিয়া। তো জগৎ পর্ব শ্রেণী গোত্র বর্গ গণপ্রজাতি, তাহলে এই ধাপটা, এই প্রত্যেকটা ধাপের নাম শ্রেণীবিন্যাসটা, হ্যাঁ, শ্রেণীবিন্যাস পদ্ধতি যেটা, সেটা তোমার জানতে হবে। বইয়ের মধ্যেই আছে, ওই অংশটুকু একটু পড়ে নিও। তোমাকে এখান থেকে কোশ্চিন কিভাবে করতে পারে? মানুষ বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত, এখানে বলছে যে বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত কে? এটা তো এমনিতে পারা যায়, মানুষ। শ্রেণীবিন্যাসের সঠিক ক্রম কোনটা? সঠিক ক্রম কোনটা? এই যে দেখো, ফার্স্টে মামালিয়া, তারপর হচ্ছে প্রাইমেট, হোমিনিডা। ওকে, তো ওই সিরিয়ালটা, সিকোয়েন্সটা একটু দেখবা। এই যে এখানে আছে, দেখো এখানে আছে, এই যে মামালিয়া, প্রাইমেট, হোমিনিডা, তারপরে হোমো সাপিয়েন্স। তো ডিরেক্ট একটু মুখস্থ করে ফেলো। রাজ্য তো অ্যানিমেলিয়া, এটা জানো। পর্ব হচ্ছে করডাটা, এটা তোমরা 8-এ পড়েছো। পর্বটা কি? করডাটা। তাহলে রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া, তাহলে তারপর হচ্ছে পর্ব, পর্বটা হচ্ছে করডাটা। তারপরে এভাবে পড়তে পারো। তারপরে যদি, আচ্ছা, এভাবে পড়ে ফেলো তো, সিএমপিএইচ, সিএমপিএইচ, শেষের দুইটা তো পারবা, প্রথমটাও পারবা,
শেষের দুইটা কি হোমো আর এটা হচ্ছে হোমোসাপিয়েন্স। শেষের দুইটা গণপ্রজাতি কি হোমো আর হোমোসাপিয়েন্স। প্রথমটা রাজ্যতত্ত্ব তো অ্যানিমিলিয়া, এটা তো পড়ছই একটু আগে। মাঝখানের চারটা সমস্যা হবে, মাঝখানের চারটা কি সিএমপিএইচ, কর্ডাটা, মামালিয়া, হোমিনিডা, তারপরে সিএমপিএইচ, প্রি মানে হচ্ছে প্রাইমেট, প্রাইমেট মানে কি এই যে হাত আছে আমাদের, হাত দিয়ে আঁকড়ে ধরার ক্ষমতা হচ্ছে প্রাইমেট, তাহলে পি মানে হচ্ছে প্রাইমেট অ্যান্ড হোমিনিডা, তাহলে হোমোসাপিয়েন্স। বুঝছো কিনা এই আর কি। তাহলে ভাইয়া শ্রেণীবিন্যাসের পদ্ধতিটাও হলো, এখান থেকে প্রশ্ন কম আসে, এসকিউ সাজেশনটাও দেওয়া আছে। এসকিউ সাজেশন আর কিছুই না, তুমি খ নাম্বারের জন্য যা পড়ো সেটাই এসকিউ, খ নাম্বারের জন্য যা পড়ো সেটাই এসকিউ, সেই টাইপের কোশ্চিন তোমাকে দিবে। ওকে, তো এই হচ্ছে আজকের ক্লাস, আজকের এই ভিডিও। এখানে আরও কিছু এমসিকিউ আছে শেষের দিকে, এগুলো একটু দেখে নিও। জাস্ট কমেন্ট বক্সে যাও, ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে তোমাদেরকে এই পিডিএফ লিঙ্কটা দিয়ে দিব। ওকে, আর এই টাইপের আরও ভিডিও আর কি করা যায়, এই সিরিজটা তো হচ্ছেই, এই সিরিজের মতো আর কি সিরিজ করলে তোমরা উপকৃত হবা সেটা একটু কমেন্ট করে জানাতে পারো। তো এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।